নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আজ আরও একবার এক বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। পিপলস রিপোর্টারের আলোচনা যখন, তাতে অবশ্যই রাজনীতি থাকবে, সাম্প্রতিক বিষয় থাকবে, এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আছেন ইনস্ক্রিপ্টের এডিটর অর্ক দেব। অর্ক, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। পিপলস রিপোর্টার ইনস্ক্রিপ্ট আজকে একটুখানি আমরা গল্প করি একদম। আমি কিন্তু কোনো নির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা করিনি যে এইভাবে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কথার মধ্যে সাম্প্রতিক যা উঠে আসবে সেটুকু। একদম একদম একদম। তো প্রথমে যেহেতু এসআইআরটা নিয়ে একটা চরম একটা পরিস্থিতি চলছে, সাধারণ মানুষ আতঙ্কিত, বিহারের পরিস্থিতি আমরা দেখেছি, এবং তারপরে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, আজ থেকে শুরু হচ্ছে এসআইআর। সাধারণ মানুষ বিভ্রান্ত, সাধারণ মানুষ আতঙ্কিত। তো অর্ক, আপনি বলুন যে ঠিক এর আগেও তো হয়েছে ভোটার তালিকা সংশোধন, ঠিক এইভাবে কি করার দরকার ছিল? সাধারণ মানুষকে এরকম একটা যে হয়রানির মধ্যে পড়ছে, তার কি কোনো দরকার ছিল? দেখুন, দু তিনটে বিষয় আছে, দু তিন ভাগে আমাদের আলোচনাটাকে ভাগ করে নেওয়া যায়। প্রথম প্রশ্ন, যে এসআইআর কেন দরকার? ভোটার তালিকায় জল আছে কিনা সেটা মাপার জন্য, কতটা জল আছে, কত ভুয়ো ভোটার আছে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য, এলিমিনেট করার জন্য গোটা বছর নির্বাচন কমিশনের সংশোধন প্রক্রিয়া, জেনারেল রিভিশন চলে। রাজ্য থেকে তালিকা দেওয়া হয় এবং সেই তালিকা বৈধ কিনা তা যাচাই করে দেখে সেই তালিকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটা একটা চলমান প্রক্রিয়া। ডিলিশন এডিশন, একটা মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ পড়বে, নতুন যে 18 হবে সে যোগ দেবে। এটা কোনো নতুন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর সঙ্গে আরেকটা জিনিস জুড়তে হবে, সেটা হলো অবশ্যই আমি এদেশের নাগরিক, এদেশের আইনের প্রতি, সংবিধানের প্রতি আমার আস্থা আছে। কাজেই যদি কোনো নাগরিক নন এমন কেউ অনুপ্রবেশ করে থাকেন, তাহলে সেই অনুপ্রবেশের পক্ষে ধ্বজা না ধরে সেই অনুপ্রবেশকে কিভাবে আইনিভাবে আটকানো যায় সেই দায়িত্ব রাষ্ট্রের। তাকে অসমর্থন করার কোনো প্রশ্ন আমাদের নেই। অর্থাৎ আমি শুরুতে একটা ক্যাভিয়েট করছি যে আমরা যখন এসআইআর নিয়ে আলোচনা করছি, কেউ যেন শুরুতেই না ধরে নেন তার মানে এরা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশের পক্ষে, এমন নয়। ঘটনাটা একেবারেই নয়। এইটা সরিয়ে রেখে এবার আমরা কথাবার্তাটায় ঢুকি। বিষয় হলো যে বিহারে আমরা শেষ দেখলাম, বিহারে এসআইআর হলো। এর আগে যখন বিহারে এসআইআর হয়েছিল তখন 6 মাস সময় দেওয়া হয়েছিল। এবার আমরা দেখলাম বিহারে কত সময় পাওয়া গেল? 3 মাসের বেশি সময় পাওয়া গেল না। নিজের নাম বৈধ সেটা যাচাই করার জন্য, লড়াইয়ের জন্য 1 মাস সময় পাওয়া গেল। অর্থাৎ ইলেকশন ঠিক তার আগে মানুষের উপর একটা খাড়া নেমে এলো। আচ্ছা, এটা আমরা এসআইআরের শেষে বিহারে কি দেখলাম? আমরা দেখলাম বিহারে এমন কোনো কেন্দ্র নেই যেখান থেকে মহিলাদের নাম বাদ পড়েনি। আমরা জানি যে সারা দেশে পুরুষ এবং মহিলা ভোটারের যে সংখ্যার ক্রম, সেই ক্রম অনুসারে গুজরাটে মহিলারা সবচেয়ে পিছিয়ে রয়েছে, আর বিহারে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। গত 60 বছর হিসেব করলে দেখা যাবে বিহারে পুরুষের ক্রম ক্রমাগত কমেছে, মহিলাদের ক্রম ক্রমাগত বেড়েছে। এই কারণে সব দলের পাখির চোখ মহিলাদের ভোট। আমরা দেখেছি পল্টুরাম নীতিশ কুমার একদম হাতে হাতে 10,000 টাকা দিলেন অগ্রিম ঘুষ। কেন? কারণ মেয়েদের ভোট যারা রাখতে পারবে তাদের হাতেই ব্যাটনটা থাকবে। এবং বিহারে বিভিন্ন বিশ্লেষকরাও বলছেন যে মহিলা ভোট যদি বেশি সংখ্যায় পড়ে তাহলে সেটা এনডিএর পক্ষে ফেভারেবল হবে। এটা এনডিএ জানে। এইবার এইখান থেকেই সবকটা কেন্দ্র থেকে মহিলাদের নাম বাদ পড়া। মহিলারা এসআইআর এর আগে অনুপাতের 900 বেশি ছিল, তারা অনুপাতে এখন 800 সংখ্যায় এসে দাঁড়িয়েছে, 800 স্ল্যাবে এসে পড়েছে। এটা কি কাকতালীয়? আমরা বিহার থেকে দেখছি মূলত বাদ পড়ছে কারা? মহিলারা, সংখ্যালঘুরা, মাইগ্রেন্ট লেবাররা।
তো আমরা বিহারকে যদি একটা টেস্ট কেস হিসেবে দেখে এবার পশ্চিমবঙ্গে আসি, এ কথা অবশ্যই অনেকে বলবেন যে এটা তো 12টা রাজ্যে হচ্ছে, আমাদের আপত্তিটা কোথায়? আমাদের যে বিষয় সংশয়, এগেইন আমাদের অনুপ্রবেশ আটকানো উচিত, এ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কাদের? অবশ্যই নির্বাচন কমিশনের নয়, বা আমার তোমারও নয়, একদম সাধারণ নাগরিকের নয়। না। রাষ্ট্র কাঁটাতার দেবে, কাঁটাতার দেওয়া যেখানে ভৌগোলিক কারণে সম্ভব নয়, রাষ্ট্র নিজেই বলেছে আমরা লেজার পয়েন্টার লাগাবো। তাহলে রাষ্ট্র যদি সেটা লাগাতে ব্যর্থ হয়, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক যদি ব্যর্থ হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রকের। তার জন্য কে কে কতটা হয়রানি নেবে, আমি কেন হয়রানি নেব? এবং দেখুন বরুণদা, আমরা যদি আমাদের সংবিধান দেখি, আমাদের সংবিধানে নাগরিককে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা বলা হয়, এবং বলা হয় যে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। যে কারণে আপনি যদি ইউএস এর দিকটা দেখেন, যে সেখানে নাগরিক প্রাপ্তবয়স্ক হলে তাকে জানান দিতে হয় যে আমি ভোটার হতে চলেছি, আমাকে নিন। আমাদের এখানে কিন্তু প্রথম থেকে উল্টোটা। আমরা একটা দারুণ কনস্টিটিউশনের অংশ। আমাদের এখানে রাষ্ট্র নাগরিকের কাছে আসবে, ঠিক যেমন পোলিও খাওয়াতে আসতো তেমনি রাষ্ট্র নাগরিকের কাছে আসবে তাকে ভোটার তালিকায় তোলার জন্য। এটা কেন করা হয়েছিল? যাতে যে নাগরিক প্রান্তিক, যে নাগরিক পিছিয়ে পড়া, যে নাগরিক অসংগঠিত, যে নাগরিকের হাতে অর্থ নেই, পুঁজি নেই, শিক্ষা নেই, সে যাতে নিজেকে পিছিয়ে পড়া না মনে করে, তাকে যাতে রাষ্ট্র স্বতঃপ্রণোদিত হয়ে অন্তর্ভুক্ত করায়। এই প্রসেসটার মধ্যে ঢুকতে তার জন্য কোনো সমস্যা নয়। তার মানে আমাদের রাষ্ট্রের চরিত্রটাই এটা, যে নাগরিককে অগ্রাধিকার দেওয়া, রাষ্ট্র নাগরিকের কাছে আসে। এসআইআর এর এই পদ্ধতিটা তার ঠিক উল্টো এবং অগণতান্ত্রিক। এখানে নাগরিককে বলা হচ্ছে তুমি দায়বদ্ধ, তোমাকে রাষ্ট্রের কাছে গিয়ে জানান দিতে হবে। এখন ইট ক্রিয়েটস এ ফোবিয়া, একটা ভয়, একটা ভয় যে আমি কি পারবো, আমার কি অস্তিত্ব আমি প্রমাণ করতে পারবো। এই ফিয়ার সাইকোসিসটাই এসআইআর এর রাজনৈতিক উদ্দেশ্য বলে আমরা প্রাথমিকভাবে এই জায়গাটা দেখতে পাচ্ছি। আমি তোমাকে মানে এই প্রসঙ্গে একটা উদাহরণ দিচ্ছি, যে আমি সকালে যে দোকান চা খেতে যাই, যে ভদ্রলোকের কাছ থেকে প্রতিদিন চা খাই আমি সকালবেলা, তো তার নাম 2002-এর ভোটার লিস্টে নেই। তিনি যে কি পরিমাণ আতঙ্কিত হয়েছেন, মানে তিনি নিজের কাজটা ঠিক করে করতে পারছেন না, যে আমি কি করব এখন। আমি বললাম আপনি আগে কোথায় থাকতেন? না আমি আগে অমুক জায়গায় থাকতাম। তারা কিন্তু এদেশীয়, এরকম নয় যে তারা মানে এসে অনুপ্রবেশ করেছে, তারা এরকম নয়। তাদের দীর্ঘদিনের তাদের বসবাস উত্তর 24 পরগনার কোনো এক জায়গায়। তো সেই ভদ্রলোককে দেখে আমি এটা বুঝছি, এবং ওই চায়ের দোকানে আরও যারা আছে, ধরে নিন যাদের নাম 2002-এর তালিকা নেই, তারা অসম্ভব রকম একটা আতঙ্কে বুঝে, এই ফোবিয়া যেটা বলছিলেন। তা আমি ঘুরে ফিরে আবার সেই ওই জায়গাটাতে আসি, এই হয়রানিটা কি কোনো দরকার ছিল মানুষের? এটা কি পুরোটাই রাজনৈতিক? হ্যাঁ, পুরোটাই রাজনৈতিক। আমরা তাহলে এখানে আলোচনাটা এদিকে আনতে পারি যে রাজনীতিটা কি, এই হয়রানিতে কার লাভ কার ক্ষতি। এটা বুঝতে গেলে গোটা ভারতবর্ষের ল্যান্ডস্কেপে বিজেপি কোথায় দাঁড়িয়ে আছে এবং বিজেপি কোন কোন এজেন্সিকে ব্যবহার করেছে এখনো পর্যন্ত, এটা আমরা একবার ওয়ান লাইনার দিয়ে নিই। বিজেপি আপকে বার 400 পার বলে বিজেপি 240-এ আটকে গেছে, 1 নম্বর পয়েন্ট। এর সঙ্গে আমরা জুড়ে দেখি যে বিজেপি এই সময়টাতে কি কি করেছে, কি কি বলেছে। বিজেপি বলেছে হাম মন্দির ওহি বানায়েঙ্গে, বিজেপি বলেছে উসকে জাদা বাচ্চা। বিজেপি যে রবরবাগুলো তুলেছিল, সেই রবরবাগুলোর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এগুলোর ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে। মানে এসব করার পরেও অযোধ্যায় যখন খারাপ ফল হয়েছে, এবং মনে রাখতে হবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিবিআই, ইডির মতো সংস্থাকে, যারা তথাকথিত স্বাধীন সংস্থা, তাদেরকে উপর্যুপরি ব্যবহার করা, অর্থাৎ এজেন্সি ব্যবহারের নামে কালিমা লিপ্ত হতে হয়েছে। এবং ধর্মের আফিমটা যেভাবে সুগারকোট করা ছিল সেটার মানুষ খাচ্ছে না। তাহলে ইউ নিড সামথিং নিউ, নতুন একটা ন্যারেটিভ, নতুন একটা আফিম এবং নতুন একটা এজেন্সি। বাকি এজেন্সিগুলোর ফেল করে গেছে, একটা নতুন এজেন্সি। তাহলে নতুন এজেন্সিটা কি? একদিকে নির্বাচন কমিশন নতুন এজেন্সি, আর নতুন এজেন্ডাটা কি? মনে রাখতে হবে বিজেপি হঠাৎ করে কিছু করে না। আপনি যদি দেখেন কত আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপির সর্বেসর্বা, তিনি বলে আসছে উনকে জাদা বাচ্চা। দেখুন অমিত শাহ কবে থেকে ঘুষপেটিয়া এই শব্দটা বলছেন। এটা হচ্ছে বিজ্ঞাপনের নীতি, যে এইটা বলে একটা নীতি আছে, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার
আর লাস্ট হচ্ছে অ্যাকশন। আপনি যখন বলছেন যে যখন শুরু করছেন অনুপ্রবেশকারী, আপনার অ্যাটেনশন নেওয়া হচ্ছে, ঘুসপেটিয়া উনকে জাদা বাচ্চা, অ্যাটেনশন ওভার ইন্টারেস্ট। বলা হচ্ছে শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে বলছেন রাজ্যে এত রোহিঙ্গা রয়েছে, এই আপনি শুনে আপনি ইন্টারেস্ট, আরে আপনার মধ্যে একটা দুরকম সন্দেহ, ঘৃণা সবই তৈরি হলো। আপনি যদি ভদ্রবৃত্ত শহুরে হন এবং যে প্রান্তিক তার মধ্যে আতঙ্ক যে এবার বুঝি আমাকে মারা হবে। এরপরে হলো ডিজায়ার তৈরি করা, যেখানে আপনাকে মনে রাখতে হবে বরুণদা, নাৎজি জার্মানিতে সবসময় হিটলার বাড়ি বাড়ি গিয়ে লোককে তাড়াতেন, বা সবসময় নাজি বাহিনীর গেস্টাপোরা ইহুদিদের বাড়ি বাড়ি গিয়ে তাড়াতো, এমন নয়। কিন্তু বাতাবরণটা এমন তৈরি করা হয়েছিল নাগরিককে অবিশ্বাস করবে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে জার্মান নাগরিকরাই পাশের বাড়ির লোকের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাকে সন্দেহ করেছে, তাকে জার্মানি ছাড়তে বাধ্য করেছে। গেস্টাপোকে সব কাজটা করতে হয়নি। এসআইআর এর প্রকল্পটার পেনিট্রেশনটা এই রকম। আপনি দেখেছেন হয়তো বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম মানুষকে ইন্টারভিউ করছে, আপনাদের এখানে রোহিঙ্গা আছে, বলছে হ্যাঁ আছে, বলছে চলুন দেখান রোহিঙ্গা, সে তখন রাগ করছে। অর্থাৎ আমার কল্পলক্ষ্যে আমার মাথায় আছে রোহিঙ্গা, আমার মাথায় আছে ও বাংলাদেশি, আমার মাথায় আছে ও অপর। তো বিজেপির অপরিকরণের নতুন রাজনৈতিক টুল হচ্ছে এসআইআর। এটা বিজেপিকে পুরোপুরিভাবে বেনিফিট দেবে, বিজেপিকে পুরোপুরিভাবে এটার ফয়দা, মানে এই ধরনের দক্ষিণপন্থী রাজনীতির সবসময় একটা অপর লাগে। এই এসআইআর একটা পক্ষকে, আমরা তো আলোচনাটা করছি যে রাজনীতিটা কি, একটা পক্ষকে মনে করিয়ে দিচ্ছে তোর একটা অপর আছে। তারা ভাবছে আমাকে তো অন্য কেউ এই অপরটা দেয়নি, একটা কাল্পনিক শত্রু। আপনি হীরক রাজার দেশে মনে করুন, আমাকে তো অন্য কেউ এই শত্রুটাকে চিহ্নিত করে দেয়নি, এরা কত ভালো, এরা আমাকে এই শত্রুটা চিহ্নিত করে দিল। এই শত্রুটা ভেবে কাদের আনন্দ বা আরাম হয়? উচ্চ বর্ণের, অর্থর দিক থেকে বৈভবের জায়গায় রয়েছে, কারণ তারা তো সুরক্ষিত, তাদের গায়ে হাত পড়বে না, তাদের ভোটটাও সিকিউর। অ্যাকচুয়ালি এসআইআর ব্যাপারটাও কিন্তু সুরক্ষিত যারা তাদের জন্য নয়, তাদের জন্য নয়, আতঙ্কিত কিন্তু এই প্রান্তিক মানুষ, মাইগ্রেটেড যারা, তারা ওই মহিলা, অর্থাৎ একটা অপর তৈরি করে একটা কালেকটিভ থেকে, একটা গোষ্ঠীর থেকে, যারা মন্দির ওহি বানায়েঙ্গেতে ভোট দিত তারাই ভোট। দেখুন মুসলমানরা কি বিজেপিকে ভোট দেবে? যে নারীরা এসআইআর নাম বাদ গেল বিহারে, তারা কি বিজেপির ভোটার ছিল আদৌ? প্রশ্ন করতে হবে। তার মানে বিজেপির যে অপর, এসআইআরেও কিন্তু সেই অপর, তাকেই বাদ দেওয়া হচ্ছে এবং ফয়দাটা বিজেপির ঘরে যাচ্ছে বলে এই জায়গাটা ভাবার একটা অবকাশ থাকছে। বিহারের প্রসঙ্গটা এলো যখন, আরও একবার বিহার নিয়ে একটা কথা বলা যেতে পারে যে বিহারে এসআইআরে যে নাম বাদ পড়েছে 47 লক্ষ মতো, ফাইনালি যে নাম বাদ পড়েছে আর কি, অথচ নির্বাচন কমিশন কিন্তু এই যে কেন বাদ পড়লো 47 এখনো পর্যন্ত কোনো কারণ, এবং সব থেকে বড় কথা যে কথাটা সামনে রাখা হয়েছিল, অপর যেটা বলছিলেন আপনি, যে সব অনুপ্রবেশ করে বসে আছে, সব নেপাল থেকে এসছে, মায়ানমার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, এইগুলো যেগুলো বলা হয়েছিল, তো নির্বাচন কমিশন কিন্তু বলেনি যে এতজন আমার অনুপ্রবেশকারীকে আমরা এটা থেকে চিহ্নিত করেছি। সবার আগে তো এটাই বলা উচিত ছিল। অথচ সবার আগে আমি এটাই জানতে চেয়েছি, তাহলে এটা কত রোহিঙ্গা এখানে বাদ পড়লো, বিহারে কত রোহিঙ্গা লুকিয়ে আছে, বলা উচিত ছিল তো। বলা উচিত ছিল তো যে বিভিন্ন দিক থেকে বিহারে কত বাংলাদেশি ঢুকেছে, কত মায়ানমারের লোক ঢুকেছে, বলা উচিত ছিল তো। কারণ তাই জন্যই তো এসআইআর করা, ভুয়ো ভোটার বাদ দিতে। তাহলে কে কেন ভুয়ো, এই তথ্যটা আমাদের কাছে নেই কেন? এইবার তাহলে আমরা এখান থেকে দেখি কিভাবে নামের গেরোতে লোকে আটকায়, কারা আটকায়। আপনি জানেন বিহারে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করে, আমাদের বাংলাতেও মালদা, মুর্শিদাবাদে আমি এক্সটেন্সিভ ভিজিট করেছি বলুন, আপনি জানেন জেলায় জেলায় একটা বড় অংশের, মানে গ্রাম ফাঁকা, পুরুষ শূন্য, সব পুরুষ বাইরে কাজ করতে গেছে, কোনো কোনো ক্ষেত্রে মহিলারাও গেছেন। বলা হচ্ছে যে প্রথম কথা তাকে হঠাৎ করে আসতে দেবে না, তাকে যে ঠিকে কাজটা দিয়েছে সেই মহাজন, সে যাকে কর্ণাটকে, চেন্নাইয়ে, মুম্বাইয়ে ঠিকে কাজ দিয়েছে, সে হঠাৎ করে আসতে পারবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাকে বলা হচ্ছে অনলাইনে এনুমারেশন ফর্মটা, যেটা ওই ফর্মটাকে এনুমারেশন ফর্মটাকে ফিল আপ করো। কটা লোক অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার অ্যান্ড্রয়েড ফোন কটা লোকের হাতে আছে আমার দেশে? আমি ধরলাম গরিব মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না, সে ইনসিকিউর। আমরা যখন এই ইন্টারভিউটা করছি, আপনি এনুমারেশন ফর্মটা খুলে দেখুন তো, খুলে কিনা ফর্মটা। আমি 100% নিশ্চিত হয়ে বলছি, রাষ্ট্র বলছে
আমাদের জিনিসটা এখনো বিকল হয়ে রয়েছে, ম্যালফাংশনিং, ঠিক হবে। সার্ভার এরর, তার দায় কার? রাষ্ট্রই নড়বড়ে। আমি তো জানি পরিযায়ী শ্রমিক নড়বড়ে হবে, রাষ্ট্র পরিকাঠামোই নড়বড়ে। এবার এটাকে আরো একটু মানে আরেকটু গভীরে গিয়ে ভাবা যাক যে কাদের অসুবিধে। দেখুন বরুণদা, এই পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে গেছে, ধরুন মুর্শিদাবাদ জেলা, তারা ওইখানে কাজ করতে গিয়ে শুনেছে যে পদ্মার ভাঙনে তাদের বাড়িঘর সব ডুবে গেছে। একদম। তাদের কি হবে? এই উত্তরবঙ্গে যে সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয়, তাদের কি হবে বলুন? আচ্ছা, এরা আমরা জানি তো যে যারা যারা অন্তজ, যাদের খুব শিক্ষার পরিকাঠামো, শিক্ষার আলো যারা পায়নি, তাদের যদি আপনি লিখতে দেন, সে তার নাম হয়তো মিদ্দা, সে লিখলো মিদ্দে, হতে পারে। খুব কমন ফেনোমেনন মোহাম্মদকে মো লেখা বা মোহাম্মদের জায়গায় মোহাম্মদ লেখা। একই লোক নিজের নামের বানান তিনটে লিখছে। এটা এটা কলকাতা শহরে বসে যতটা হাস্যকর আর যতটা অশ্লীল মনে হয়, আসলে জিনিসটা হাস্যকর এবং অশ্লীল নয়, এটা বাস্তবতা একদম। সেই লোকটাকে কি মোহাম্মদকে মো লেখার জন্য তার নাম বাতিল হবে? এবার এক্ষুনি কেউ বলবে না না, তাকে তো কাগজ দিতে হবে। দেখুন, একজন নাগরিক, একজন সাধারণ নাগরিক, আপনার কাছে আমি এসছি আপনার আমন্ত্রণে, বরুণদা, আমার পকেটে পার্স রয়েছে, আপনি যদি আমাকে পার্স দেখাতে বলেন, আমার কাছে দুটো কাগজ আছে পার্সে, একটা হলো আমার ভোটার কার্ড, একটা হলো আমার আধার কার্ড। এটাই নাগরিক মনে করে তার সাধারণ পরিচয়পত্র। এখন বলা হচ্ছে এগুলো তোমার সাধারণ পরিচয়পত্র। আমাদের তো সেভাবেই ভাবতে শেখানো হয়েছে এতদিন ধরে। এখন হঠাৎ করে বলা হচ্ছে না এটা নয়, এখন বলা হচ্ছে এটা নয়। আচ্ছা, এইবার এই এটা নয়টা আপনি হয়তো মোকাবিলা করতে পারেন। আচ্ছা, বার্থ সার্টিফিকেটকে বলা হচ্ছে তো একটা শংসাপত্র। কটা লোকের, আমার মায়ের বার্থ সার্টিফিকেট নেই, সম্প্রতি হয়েছে। আপনি কিছুদিন পিছিয়ে গেলে কজন মানুষের বার্থ সার্টিফিকেট আছে? যে দেশে একটা বড় সংখ্যায় লোক রাস্তায় জন্মায়, বড় সংখ্যার শিশু ভূমিষ্ঠ হয় রাস্তায়, সেখানে কটা লোকের বার্থ সার্টিফিকেট আছে বরুণদা? তাহলে এটা কি হয়রানি নয়? এবার নাম কার বাদ যাবে? এই পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাবে। নাম কার বাদ যাবে? যারা সোনাগাছিতে থাকে, যার বাড়িতে গিয়ে আর নতুন করে কাগজ নেওয়ার সে সামাজিক মান্যতা হারিয়েছে, তার নাম বাদ যাবে। যে ট্রান্সজেন্ডার, যার নাম সুমনা ছিল, সে নিজের ইচ্ছেকে মান্যতা দিয়ে সুমনা থেকে সুমন হয়েছে, নাম তার বাদ যাবে। নাম যদি বাদও না যায়, তার একটা ইনসিকিউরিটি হবে, তার একটা ফোবিয়া হবে। এটাকে বলা হয় ফিয়ার অফ সাইলেন্স। সে চুপ করে যাবে, সে নীরবতার রাজনীতি নেবে, আরেকটা পক্ষ তার হাত শক্ত হবে। তো এটা তো একটা খুবই অ্যালার্মিং, খুবই দুঃখজনক এবং অগণতান্ত্রিক, মানে আমি বলছি রাষ্ট্রের ব্যর্থতা ঢাকতে বা রাষ্ট্রের এজেন্ডা পূরণ করতে একজন নাগরিক সে কত দুর্দশা সইবে আর কেন সইবে বরুণদা? এই প্রসঙ্গেই আরও একটা কথা বোধহয় আমাদের আলোচনায় আসাটা জরুরি। সেটা হচ্ছে এই নদিয়া শুনছি যে সিএ ক্যাম্প হচ্ছে এই আবহাওয়াতে, এবং দা ওয়ারের প্রতিবেদন রয়েছে ওই সিএ ক্যাম্প থেকে পয়সা নেওয়া হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে 500 টাকা দাও, তুমি নাগরিক হয়ে যাও। মানুষকে বিপদে ফেলা হলো, আবার বলা হচ্ছে যে আমি তোমাকে উদ্ধার করব, তুমি পয়সা দাও। এটাই বা কতটা তার কারণ এসআইআর এ প্রধান একটা টার্গেট, লক্ষ্যবস্তু হচ্ছে বাংলার মতুয়ারা। প্রায় 50 লক্ষের বেশি মতুয়া রয়েছে। এই মতুয়া জনজাতিকে ভয় দেখিয়ে যে তোমার নাম বাদ পড়ছে যখন, তোমার পাশে আর কেউ নেই, আমি আছি, এই বড়া ভয়ের মধ্যে দিয়ে মতুয়া ভোটটাকে সিকিওর করার একটা রাজনীতি এসআইআর এর মধ্যে দিয়ে করার অবকাশ আছে বলে মনে করা হয়। কিন্তু তাদের নামই তো যদি বাদ পড়ে যায় তারা তো, কিন্তু কথা হচ্ছে এটা বুমেরাং হতে পারে, এটা ঠিক উল্টোটা হয়ে হতে পারে। সেটা সম্ভাবনা তো খুব বেশি, বিরাট সম্ভাবনা রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। এত নাগরিক তার নিজের নাম বাদ পড়ার পর সে সিএ ক্যাম্পে গিয়ে তার নাম নথিভুক্ত করবে, এমন প্রত্যাশা বা এটা কি জীবনের বাস্তবতা? এত নাগরিকের পক্ষে কি এটা করা সম্ভব? একদম আমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরা কিভাবে খায় বাঁচে? এদেরকে বলছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করুন। আমার গাড়ি এখন চালান যিনি, তিনি আগে এই কাজটা করতেন না, অন্য ছোট কাজ করতেন। আমি তার সঙ্গে অনেকটা সময় কাটাই বলে আমি বুঝতে পারি যে জীবনের বাস্তবতাগুলো আমার জীবনের বাস্তবতা থেকে কত আলাদা। আমার যেমন অবাধ নেট, এর নেটটা অবাধ নয়। এ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য নেটটা অন করে, হোয়াটসঅ্যাপ মেসেজটা হয়ে গেলে তারপর নেটটা অফ করে দেয়। বহু মানুষ এভাবে চালান, এভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ নেট অ্যাক্সেস করে। তাকে বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। ওরে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারলে
তার জীবনের মানটাই আরেক রকম হতো। বরুণদা, আমি যে এসআইআর এর আগে যখন বারবার আরেকটা কথা এখানে বলা প্রয়োজন, এখানে কিন্তু একটা বাংলাদেশি এই অ্যাপ্রোচটাও আছে, বাংলাদেশি মানে কোথাও অন্তত বাংলার ক্ষেত্রে এইটা যে এখানে অনেক বাংলাদেশি। বরুণদা, এখানে এই কথাটা বলা প্রয়োজন যে আমি যখন বহরমপুর থেকে তার সংলগ্ন অঞ্চলগুলোর পরিযায়ী শ্রমিকদের কাছে দেখা করতে যাচ্ছি, যাদেরকে বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে পেটানো হয়েছে, আমি দেখতে পাচ্ছি পেটানি খেয়েও, অপমানিত হয়েও, মানসিকভাবে অসুস্থ বিপন্ন হয়েও তারা আবার সেই রাজ্যে কাজ করতে যাচ্ছেন। এটা তাদের বাধ্যবাধকতা এবং তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না। তারা, আমি একজন সাংবাদিক, আমাকে তারা নানা সময় ফোন করে বলেন, দাদা আমার কাজটা কি একটু দেখবেন, আমার কাজটা কি হয়েছে। তার মধ্যে শুধু মুসলিম নেই, তার মধ্যে সুজন সরকার রয়েছে, হিন্দু, যাকে ওড়িশায় অসহায়, তাকে ওড়িশায় বিবস্ত্র করে পেটানো হয়েছিল, তারপর সে গেছে নাগপুরে কাজ করতে, বলা হচ্ছে সে বাংলাদেশি। এতে এক পক্ষ আনন্দ পাচ্ছে, কিন্তু আমি লোকটির অসহায়তার কথা বলছি। সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সঠিকভাবে জানে না, সে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এই জীবন মান নিয়ে। এবার একটা কথা, এই যে অনুপ্রবেশ প্রসঙ্গে বলুন আপনাকে বলি, সেটা হচ্ছে যে অনুপ্রবেশ কত হয়েছে কত হয়নি এটা বোঝার সব থেকে ভালো উপায় কি? লোককে বিব্রত না করে আদমশুমারি। সেটাও আমাদের 2021-এর শিডিউল। আমি জানি 21-এ কোভিড ছিল, 21-এ হয়নি, এটা তো 25 সাল। কার দায়? তুমি কেন আদমশুমারি করনি? কার দায়? এবার পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া আছে, পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী আছে। আপনি যদি দেশে জনসংখ্যা বৃদ্ধির গড় মান 2011-র হিসেবে দেখেন, সেই হিসেব 11-র হিসেব বলছি, এগেন আমার কাছে তো অন্য হিসেব নেই আমাদের কারোর কাছে, তাহলে দেখবো পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির গড় মান গোটা দেশের নিরিখে কম। তাহলে ঘুষপেটিয়া, বাংলাদেশি এরা সব ঢুকে পড়লে এটা তো উল্টো হওয়ার কথা ছিল। একদম। তাহলে এই দায়গুলো কার? রাষ্ট্রের নাকি আমাদের নাগরিকদের? তবে একটা কথা, 2021-এ 20-তে কোভিড থাকলেও সে সময় কিন্তু ভোট হওয়াও আটকায়নি, আর সরকার উল্টে দেওয়াও আটকায়নি, সবই হয়েছে, সব রাজনৈতিক সবকিছু হয়েছে। আর আচ্ছা, আমাদের তো তখন বলতে পারতো যে অনলাইনে নাগরিকত্ব, অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করো, তখন তুমি এফোর্ট নাও। এখন গরিব মানুষকে, মাইগ্রেন্ট লেবারকে তুমি বলছো যে তুমি চেন্নাইয়ে বসে অনলাইনে ফর্ম ফিল আপ করো, তুমি বলছো যে তোমার ভোটার আই কার্ড এবং আধার কার্ড এগুলো তোমার শংসাপত্র না। এটা বলা হচ্ছে আধার কার্ড 12 নম্বর, আধার থাকলে আবার যাচাই করা হবে। সেটা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে ওটা যুক্ত হলো, এবং কোনো মতেই কিন্তু নির্বাচন কমিশন আধারটা নিতে রাজি হয়নি, কোনো মতে। এমনকি যখন সুপ্রিম কোর্ট ওদের বললো যে এটাকে তোমরা অন্তর্ভুক্ত করো, এবং কি হয়, সুপ্রিম কোর্টের একটা বিবৃতি মিডিয়ায় প্রচার করার দায় থাকে। এটা কিন্তু কখনো নির্বাচন কমিশন এটাকে সামনে আনতে চায়নি, এটাকে প্রচার করতে চায়নি, বরং এড়িয়ে যেতে চেয়েছে। তার মানে এরা কারো এজেন্ডা ফুলফিল করছে। আরেকটা কথা বলুন না, আমি না বলে পারছি না আপনাকে, হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে। দেখুন, এসআইআর যেমন হচ্ছে নাম বাদ পড়া, তেমনি কিন্তু নাম অ্যাডিশনও চলছে। বিহারেই তো হয়েছে, আমরা মুম্বাই দেখেছি, মহারাষ্ট্র দেখেছি। পরঞ্জয় গুহঠাকুর তো আপনার এখানে ইন্টারভিউ দিয়েছেন, পরঞ্জয় দা এটা নিয়ে টেরিফিক টাচ করেছেন, যে মহারাষ্ট্রে গিয়ে উনি পড়েছিলেন, বহু লোকের ইন্টারভিউ নিয়েছেন, যে কিভাবে ভোটার তালিকায় জল মেশানো হয়েছে। দেখা যাচ্ছে একটা জায়গায় 5 বছরে 11-12 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে কয়েক মাসে 47 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। রাহুল গান্ধী লোকসভা বিধানসভা মিলিয়ে রাহুল কি করে হলো? রাহুল গান্ধী নিজে মহাদেবপুরা কেন্দ্রটা দেখিয়ে দিয়েছে। তার মানে আমি তোমার ভোটারকে বাদ দিচ্ছি। আজকে যদি আমি বাংলার সাপেক্ষে দেখি, আমি ইনস্ক্রিপ্টেও একটা ভিডিওতে বলছিলাম এসআইআর নিয়ে, একটা সহজ কথা, যে যদি মেয়েদের ভোট বাদ যায়, বিজেপির লাভ না ক্ষতি? বিজেপির কোনো কিছু এসে যায় না, কারণ মেয়েরা, বাংলার মেয়েরা, সচেতন মেয়েরা বিজেপিকে ভোট দেয়নি। যদি মাইগ্রেন্ট লেবার বাদ যায়, মাইগ্রেন্ট লেবারের একটা বড় অংশ মুসলিম, বিজেপির তো কোনো ক্ষতি নেই, তোমার ভোটার যাবে। এবার তুমি কে? হয় তুমি সিপিএম, আচ্ছা যদি তুমি সিপিএম না হও তাহলে তুমি তৃণমূল, বিজেপির তো তুমি না, অর্থাৎ যে অপর সে বিজেপি নয়। অর্থাৎ কোনো না কোনোভাবে শাসক দল এই নাম বাদ পড়ায় বেনিফিটেড হচ্ছে। তাই জন্য আমরা যে কথা থেকে শুরু করেছিলাম, এই প্রকল্পের জন্য যে অতি তৎপরতা, এটা কিন্তু এই কারণে যে যত নাম বাদ যাবে, যেখান থেকে যে নাম বাদ যাবে, বাংলার সাপেক্ষে যে নামগুলি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে,
এগেন যদি কোনো অনুপ্রবেশকারীর নাম অবৈধভাবে ঢুকে থাকে আমরা চাই তার নাম বাদ পড়ুক, হতে পারে, কিন্তু এই অতি তৎপরতার কারণ কি, এই অতি সক্রিয়তার কারণ কি? ভোটার তালিকা সংশোধনের কাজ তো আগেও হয়েছে, 2002 সালে হয়েছে, তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, এটা একটা তারা স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়া। প্রক্রিয়া, তারা বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে তো কোনো বাধা দেওয়াই হয়নি এটা নিয়ে, এবং এখনো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এই যে লুফলসগুলো যেগুলো। একটা প্রশ্ন আছে বরুণদা, সেটা হচ্ছে মানে তুমি যখন ক্ষমতায় আছো তখন তোমার ভোটার ভালো ভোটার, আর তুমি যখন ক্ষমতায় নেই তখন তোমার ভোটার সন্দেহজনক ভোটার। একটা সহজ উদাহরণ দিচ্ছি, 2002 পর বিহারে আর কোনো রিভিশনের প্রয়োজন হলো না কেন? সহজ প্রশ্ন। নীতিশবাবু যে 2 দশক ক্ষমতায় আছেন কারা? ছিলেন, এই 2 দশকে বিহারে কিছু হলো না। যেই নীতিশ কিভাবে ক্ষমতায় এসেছিলেন, তাকে সুশাসন বাবু বলা হতো, জঙ্গল রাজের বিপরীতে তিনি ক্ষমতায় এসেছিলেন। একদম। আজ তিনি কে? পল্টুরাম। সুশাসন বাবু নীতিশ যখন ছিলেন তখন বিহারের ভোটার তালিকাটা ঠিক ছিল। নীতিশ আজ যখন তার সমস্ত ক্রেডিবিলিটি হারিয়েছে, বিহারে যখন এনডিএ কে মানুষ পছন্দ করছে না, ঠিক তখন বিহারে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ছে। ঠিক। এই অ্যাডিশন ডিলিটেশনটা কিন্তু খুব স্বাভাবিক অ্যাডিশন ডিলিটেশন নয়। এর ফলে এই কারণে মানুষের মনে প্রশ্ন থাকছে, মানুষের খারাপ লাগা থাকছে। এসআইআর নিয়ে অনেকক্ষণ আমরা কথা বললাম, বিহারটা বারবার ঘুরে ফিরে আসছে, বিহারে কাল বাদে পরশু প্রথম দফার ভোট, কি হবে বিহারে এবার? দেখুন, কথা হচ্ছে নির্বাচন এলেই একদল সাংবাদিক গণৎকারের মতো কার্ড ফেলে। এই জেবিসি 1 তারিখেই করে দিয়েছে, একদম দেখিয়ে দিয়েছে যে এনডিএ শিওর ক্ষমতা আসছে, আর ভোটটা মিটে গেলেই তারা বলার চেষ্টা করে, আগেই বলেছিলেন। কিন্তু মজাটা হচ্ছে বরুণদা, বিহারে গত 50 বছরে বিহারে একটা হাসির কথা বলছি, বিহারে যত এই পোল বা পোলস অফ পোল বা এক্সিট পোল যা কিছু হয়েছে, গবেষণায় দেখা যাচ্ছে, মানে একটা গবেষণা হয়েছে যে এই পোল অফ পোল বা এক্সিট পোলগুলির সাফল্য ব্যর্থতা নিয়ে দেখা যাচ্ছে তার 56% মিথ্যে, ফেল হয়েছে। আগেই বলেছিলাম, আমি বলেছিলাম এটা একটা খুব জটিল মিথ্যে। যেমন আমাদের এখানে তো মিডিয়ার একটা বড় অংশ এবার বিজেপিকে লোকসভা ভোটে অনেক বেশি আসনে জিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বারবারই বলেছিলাম যে যাবে না, ক্রস করবে। তোমাদেরই একটা ইনস্ক্রিপ্টেরই একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে 12 পেরোবে না, এটা হবে না, আমরা বলেছিলাম। তো এখান থেকে দেখুন বরুণদা, ফলে সংখ্যায় প্রেডিক্ট না করে সমস্যাগুলি আর কি হতে পারে, এইটা হচ্ছে মূল জায়গা। 20 বছর নীতিশ কুমারের শাসন দেখার পর বিহারে কোনো ভারী শিল্পের উন্নয়ন নেই, বিহারের পরিযায়ী শ্রমিককে বিহারের বাইরে কাজ করতে যেতে হয়, বিহারের সুরক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কোনোটাতেই বিহারে কোনো সিগনিফিকেন্ট কোনো উন্নয়ন নেই। এবং বিজেপির যে মুখ বিহারে, নীতিশের জোটসঙ্গী বিজেপি, সুশীল মোদী, তার প্রয়াণ হয়েছে। এই পরিস্থিতিতে সম্রাট চৌধুরী আগে আরজেডির লোক ছিল, এই পরিস্থিতিতে এবং সব থেকে বড় কথা, নীতিশ ঠিক অনেকটা পূর্বতন মার্কিন প্রেসিডেন্টের মতোই অসুখে ভুগছেন, মানসিক অসুখে ভুগছেন। বিভিন্ন জায়গায় দেখলে বোঝা যাচ্ছে তার চিকিৎসা প্রয়োজন, এবং তার প্রতি আমার মানে হ্যাঁ, মানে তিনি অসুস্থ, এটা মানে অসংলগ্নতা একটা ধরা পড়ছে। ফলে মানুষ যদি অসংলগ্নতাকে বেছে নেয়, সেটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার হবে। সব মিলে বিহারে মানুষ কিন্তু এনডিএতে ক্লান্ত। কিন্তু গদি মিডিয়া তো বলছে যে কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই 20 বছর পরেও। বিহারে যদি কেউ যায় তাহলে তারা তেজস্বীর বক্তব্য, তেজস্বীরা আগেও জিতেছিল, শেষে নির্বাচন কমিশন জল মিশিয়ে দিয়েছে। আমি সেটাকে যদি সরিয়েও রাখি, বিহারে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি আছে, 20 বছর পর নেই। এটা গদি মিডিয়ার কোনো ক্রেডিবিলিটি নেই, তাই নিয়ে কথা বলাটাই অর্থহীন। কিন্তু বিহারে মানুষ, মানে আমি বলবো, বাধ্যত বলবো, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ দূরে সরিয়ে রেখে, বরং প্রশান্ত কিশোর বিহারে যে ফলটা করবেন সেটা সিগনিফিকেন্ট হতে পারে। কিন্তু প্রশান্ত কিশোর নিজেই ইলেকশন থেকে সরে যাওয়াতে আমি যা দেখছিলাম, স্টাডি করছিলাম, যে তাতে জনসুরাজের ইয়েটা একদমই ডাউন হয়ে গেছে। বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব কেন্দ্রে আমি প্রার্থী। প্রশান্ত কিশোর এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কার কথা বলেছেন? তার নিজের কথা, প্রশান্ত কিশোরের কথা বলেছেন। আচ্ছা, প্রশান্ত কিশোর কার ভোট কাটবে, এনডিএ না মহাজোট? খুব বড় প্রশ্ন। একটা বড় সময় প্রশান্ত কিশোর সার্বিকভাবে সবার বিরোধিতা করছিল। হ্যাঁ, এখন শেষ কয়েক মাস প্রশান্ত কিশোরের ফোকাস হচ্ছে এনডিএর ভোট। কেন? যদি আপনি প্রশ্ন করেন কেন,
লজিকটা হচ্ছে এনডিএ কে কারা ভোট দেয়? বিহারের উচ্চ বর্ণ, প্রশান্ত কিশোর নিজে উচ্চ বর্ণের মানুষ, উচ্চ বর্ণের একদম। হ্যাঁ, তার মধ্যে ব্রাহ্মণ আছে, তার মধ্যে আরো নানা রকম উচ্চ কায়স্থ রয়েছে, বৈশ্য রয়েছে, অনেক উচ্চ বর্ণের প্রতিনিধি রয়েছে। তাদের ভোটটা এবং প্রশান্ত কিশোর যে কথাগুলো বলছেন যে আমরা আগের রাজনীতি ফেলে দিতে চাই, জাতপাতের রাজনীতি অনেক হয়েছে, আমরা হিন্দু মুসলমানের রাজনীতি অনেক হয়েছে, আমরা বিকাশের কথা বলতে চাইছি। আমরা বলতে চাইছি যে আমাদের প্রত্যেকটা জেলায় একটা আন্তর্জাতিক মানের স্কুল হবে, প্রত্যেকটা জেলায়, আমি ভুল বললাম, প্রত্যেকটা স্থানীয় অঞ্চলে একটা আন্তর্জাতিক মানের স্কুল হবে। প্রশান্ত কিশোর বলছেন সব মেয়েদেরকে হাতে মানে ক্ষমতায়নের কাজ করা যাবে। তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা আমরা 0-তে কমিয়ে আনবো। এই যে তার একটা আধুনিক অ্যাপ্রোচ, যে বিহারের পুরনো সমীকরণের রাজনীতি করব না, এইটা কাকে বেশি এফেক্ট করতে পারে? যে নিজে মাইগ্রেন্ট, যে নিজে পরিযায়ী তাকে নয়, কিন্তু বরং ওই উচ্চবর্ণের লোকটাকে, যে ওই রাজনীতিতে দীর্ঘদিন ফেসে থেকে ক্লান্ত তাকে। এবং প্রশান্ত কিশোর জানেন, প্রশান্ত কিশোর যা কিছু বলে ফেলুন, মাথা কুটে মরে যান, তাহলেও যাদবদের ভোট প্রশান্ত কিশোর পাবেন না। একটা ফিক্সড ভোট সবসময় আরজেডির রয়েছে, সেই ভোটটা প্রশান্ত কিশোর কাটতে পারবেন না। সেই ভোটটা যেমন ক্ষমতা দখল হয় না, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় না, কিন্তু সেই ভোটটা একটা ভিত্তি থাকেই সবসময়, সেটা থাকবেই যাদবদের ভোটটা আরজেডির দিকে। কাটতে পারলে কার মানে দুর্বলতম এই মুহূর্তে কে? আরজেডি নয়, মহাগঠবন্ধন নয়, বরং প্রশান্ত কিশোর নিজেই মহাগঠবন্ধনের ন্যারেটিভে কথা বলতে শুরু করেছেন, কারণ ওটাই প্রতিষ্ঠিত ন্যারেটিভ এই মুহূর্তে বিহারে। দুর্বলকে, কাকে মারলে ফায়দা পাওয়া যাবে? প্রশান্ত কিশোর দেখছেন দুর্বল অবশ্যই এনডিএ, অবশ্যই তাকে মেরে ফায়দা পাওয়া যাবে, অবশ্যই তার বিরুদ্ধে জঙ্গলরাজ। ওটা তো 25 বছর আগের বিষয়, আমি কেন মাথা ঘামাবো? আজকে বিহারে কি? আজকের বিহারের ছেলেমেয়েরা কাজ চায়, আজকের বিহারের লোকে আর বাইরে কাজ করতে যেতে চায় না। হ্যাঁ, ইয়ে নিজেই বলছে, প্রশান্ত কিশোর বলছে যে বন্দে ভারত গুজরাটে, বড় বড় শিল্প গুজরাটে, আর আমরা সেখানে কাজ করতে যাই, আমরা আমাদের এখানে চাই। আর নিজেকে বলছেন বিহার কা বেটা। আপনি মনে করুন কে এই প্রশান্ত কিশোর, যে যার কয়েনেজ বাংলা নিজের মেয়েকে চাই, যার ক্যাম্পেনের অংশ, আমি বলতে চাইছি ওটা উনি লিখেছেন, যার ক্যাম্পেনের অংশ, তিনি নিজেকে বলছেন বিহার কা বেটা। এই রাজনীতিতে প্রশান্ত কিশোর খেলতে চাইছেন। বিহারে আরেকটা কথা না বললেই নয় বরুণদা, সেটা হলো বিহারে কিন্তু 0.5%-এর অদল বদলে সরকার বদলে যায়। লাস্টবারে ডিফারেন্স ছিল 0.03। হ্যাঁ, তাহলে বিহারে প্রশান্ত কিশোর যদি 15% ভোট কাটতে পারেন, ভোট পেতে পারেন, 10 থেকে 15%, তাহলে প্রশান্ত কিশোর কার দিকে যাচ্ছেন তার উপর পুরোটা দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু বলছে প্রশান্ত কিশোর একটা বা দুটোর বেশি আসন পাবে না, 5-7% ভোট পাবে। কিন্তু প্রণয় রায় আমরা সবাই জানি, উনি কিন্তু বলেছেন 24টা সিট পাবে। একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পেতে চলেছে, এটা কোনো বাফুন বলবে না। কারো এতটা মানে নিজের ব্র্যান্ড ইমেজকে এতটা ধাক্কা দেওয়ার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, তার মানে যে গ্যাপটা থেকে যাচ্ছে, সেই গ্যাপটা প্রশান্ত কিশোরের দল, যেমন ধরুন আমি একটা সহজ ইয়ে বলছি, সীমাঞ্চল বিহারের যে অঞ্চলটাকে বলা হয়, সেখানে মিমের একটা আধিপত্য ছিল। আমি বলছি সীমাঞ্চলে প্রশান্ত কিশোরের দল এবার মিমের থেকে ভালো ফল করবে। অবশ্য একটা আসন বাদ দিলে বাকি আসনগুলোতে প্রশান্ত কিশোরের দল ভালো ফল করবে। তখন মানুষ কি সবসময় পিছিয়ে থাকতে চায়? মানুষ প্রগতির কথা শুনলে সে চনমনে ফিল করে। আর প্রশান্ত কিশোর কিন্তু জনসুরাজের যে যাত্রাটা, সেটা দীর্ঘদিন ধরে করেছে, তার পেছনে এফোর্ট দিয়েছে। প্রশ্ন অন্য, প্রশান্ত কিশোর টাকাটা কোথায় পেলেন, প্রশান্ত কিশোর কার এজেন্ডা সার্ভ করছেন, দ্যাট ইজ ডিফারেন্ট কোয়েশ্চেন। তারা পড়েছিল মানুষের মধ্যে, এটা অস্বীকার করার জায়গা নেই। ফলে প্রশান্ত কিশোর, আমি 24টা, প্রণয় রায় মাই বস, কিন্তু আমি অতটা ফিগার বলার জায়গায় নেই, কিন্তু আমি মনে করি প্রশান্ত কিশোর উচ্চবর্ণের মধ্যে, আধুনিক মনস্ক বিহারীদের মধ্যে একটা নতুন তরঙ্গ তুলতে পারবেন এবং একটা নতুন রাজনৈতিক ভাষ্য নির্মাণ করতে পারবেন, এবং তার ফল প্রশান্ত কিশোর রাজা হবেন, মুখ্যমন্ত্রী হবেন এক্ষুনি এটা বলা যাচ্ছে না, কিন্তু হি উইল বি দ্য কিং মেকার, এটা আমি আপনার এখানে বলতে পারি। হি উইল বি কিং মেকার, এটা হবেই। মানে এমন কোন রাজনৈতিক গোষ্ঠী বিহারে থাকবে না যাকে প্রশান্ত কিশোরকে বাদ দিয়ে যে রাজনীতি করতে পারবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিং মেকার প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর ঠিক করবে বিহারে কে ক্ষমতায় আসছে।